ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার নানুর ব্লকের অন্তর্গত করেয়া গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন মৎস্য চাষি। আমরা কথা বলবো তাদের সঙ্গে, কথা বলে জানবো তাদের সারা বছরের মাছ চাষের কথা, মাছ চাষের অভিজ্ঞতার কথা এবং অবশ্যই যে সমস্ত জিজ্ঞাসাগুলি রয়ে গেছে মনের মধ্যে সেসব কথাও। এবং সেই সব জিজ্ঞাসা সূত্র ধরেই মাছ চাষের একটা পথ নির্দেশিকা, একটা পরামর্শ অবশ্যই আমরা জানবো আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞ, বিশেষ করে মৎস্য সম্প্রসারণ আধিকারিক নানুর ব্লক কল্লোল মুখোপাধ্যায়ের কাছ থেকে। তো আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? শ্রীকৃষ্ণ ভৌমিক। আচ্ছা, কি কি মাছ চাষ করেন? আমি পাঙাশ মাছ চাষ করি এবং সব মাছই চাষ করি। আচ্ছা, তো কি জানতে চাইছেন? পাঙাশ চাষটা যে এই বছরে 1 থেকে 2 কেজি সাইজ বা 2.5 কেজি সাইজ এর চেয়ে কি আর বাড়ানো যেতে পারে বা আচ্ছা আচ্ছা, আর পচা জলাশয়ের উপর হয়। আর এই পচা জলাশয়ের উপরে মিরিক মাছ বা অন্য মাছটা এর মধ্যে হয় না গো। আচ্ছা আচ্ছা। তো আপনার এই মুহূর্তে জানার বিষয় হচ্ছে যে কি করে ওজন বাড়ানো যায় পাঙাশ মাছ, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবো বিশেষজ্ঞের কাছ থেকে কিভাবে মাছের ওজনটাকে বাড়ানো যায়। উনি যে প্রশ্ন করেছেন, অর্থাৎ পাঙ্গাসের ওজনটা কিভাবে বাড়ানো যাবে। যেসব পুকুরের জল আক্ষরিক অর্থে আমরা বলি খুব ভালো নয়, অর্থাৎ অনেক সময় দেখা যায় পচা জল, পুকুরের চারদিকে সারের গাদা আছে, বছরে প্রতিনিয়তই বাড়ি থেকে নর্দমার জল যেসব পুকুরে ঢোকে, সেই সব পুকুরে মূলত আমরা পাঙ্গাসটা চাষের জন্য বেছে নিই। এই পাঙ্গাসটা একদম ছোট অবস্থাতে, অর্থাৎ এরা যখন 6 মাসের মধ্যে এদের বয়স থাকে, এরা প্রাণীকণা এবং উদ্ভিদকণা দুটোই খায় এবং অমনিভরাস অর্থাৎ সর্বভুক বলতে পারি, এবং মূলত জলের পোকাগুলো এরা খেয়ে বেঁচে থাকে। এরা আস্তে আস্তে যত বড় হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা আস্তে আস্তে নিরামিষাশী হয়ে যায়। তখন কিন্তু এদের খাদ্যের অভ্যাসটা বদলে যায় এবং আমিষ ছেড়ে এরা নিরামিষের দিকে আসে। যেসব পুকুরকে আমরা পাঙ্গাস চাষের জন্য বেছে নিয়েছি, সেখানে যদি মাছের ওজনটা বাড়াতে হয় তাহলে প্রথমেই লক্ষ্য রাখতে হবে এখানে প্রথম অবস্থাতে যেন যথেষ্ট পরিমাণে প্রাণীকণা থাকে। ছোট ছোট পোকা অথবা একদম ছোট মাছ, শামুক, গুগলি, এইগুলো কিন্তু পাঙ্গাস খেয়ে থাকে এবং ছোট অবস্থায় এদের দাঁত বড় থাকে। এবং সাধারণভাবে আমরা 1 বছরে 2 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন এদের পেয়ে থাকি। এবং এর চেয়ে যদি আমরা বাড়াতে যাই সেক্ষেত্রে অবশ্যই পরিপূরক খাবার দিতে হবে বাইরে থেকে, এবং এই পরিপূরক খাবারের মধ্যে যেটা থাকবে সেটা হলো শুটকি মাছের গুঁড়ো, যেটা আমরা সাধারণভাবে বলি ফিশ মিল। ফিশ মিলটা যদি থাকে তার এর মধ্যে প্রোটিনের ভাগটা অনেক বেশি ঢোকে এবং সেক্ষেত্রে এদের তাড়াতাড়ি ওজনটা বৃদ্ধি পায়। আর দ্বিতীয়ত উনি আরেকটি যে প্রশ্নটা রেখেছেন যে এই যে পুকুরে উনি পাঙ্গাসটা চাষ করছেন সেখানে মৃগেল মাছটা বাড়ছে না। তার কারণ প্রথমেই বলি, পাঙ্গাসটা বটম ফিডার, অর্থাৎ একদম তলার দিক থেকে এরা খাবার খুঁটে খায়, এবং মৃগেল মাছটাও কিন্তু একদম তলার দিকের খাবার খায়। তার ফলে এদের মধ্যে প্রতিযোগিতাটা বাড়ে এবং পাঙ্গাসের বৃদ্ধির হার যেহেতু বেশি এবং এরা অনেক শক্ত ধাতের মাছ, সেক্ষেত্রে মৃগেল মাছটা খাবার পায় না, পাঙ্গাসই সমস্ত খাবারটা খেয়ে ফেলে। তার ফলে যে পুকুরে আমরা পাঙ্গাস চাষ করব সেখানে চেষ্টা করব মৃগেল মাছটা না রাখতে। পাঙ্গাস মাছের ওজন বাড়াতে কি করণীয় জেনে নিয়েছি আমরা। জানবো পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নাম হরকৃষ্ণ ভৌমিক। আমি এখানে সব মাছ চাষ করি, রুই, মৃগ, কাতলা বা আরও অন্যান্য মাছ আছে, জাপানি পুঁটি। তো পাঙ্গাস চাষটা আমাদের এখানে মূলত হতো না আগে, এই বছর 4 ধরে এটা চলছে। তাতে দেখা যাচ্ছে যে পাঙ্গাস চাষে একটা মোটামুটি লাভজনক ব্যবসা বা উন্নতি করা যেতে পারে। তো মূলত পাঙ্গাস চাষের যে খাবার, এই মূলত খাবারটা কী দেবো, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে যে পাঙ্গাস চাষের পুকুরেও যদি অন্য মাছ চাষ করুন মনে করা হয় তাহলে করা যেতে পারে। যেমন ওই বীরবল রুই বা ব্রিগেড জাতীয় এরকম জাতীয়
মাছ চাষ করা যায়। আর একটা সমস্যা হচ্ছে যে ফাঙাস চাষ করতে গেলে আমরা এই শীতের সময় ফাঙাস মাছ কিন্তু মরে যায়। তো সেখানে দেখা যাচ্ছে যে ওই মেডিসিন টেট্রাসাইক্লিন এরকম ধরনের কিছু দিয়ে রক্ষণাবেক্ষণ করার জন্য টিকে থাকে, তো কিছু অন্তত মারা যায়, সেটা রোধ করা যায়, মানে পারা যাচ্ছে না। হ্যাঁ, আর এক নম্বর ওই যেটা বলেছি আপনার যে ওর অরিজিনালি খাবার যেটা কল্লবাবু আমাদের ফিশারি অফিসার বললেন যে ফিশমিন, তো ওই ফিশমিন দিলেও পুকুরে দেখা যাচ্ছে একটা গ্যাস হয়ে যাচ্ছে। তো সেই গ্যাসটার জন্য দেখা যাচ্ছে এখন নতুনত্ব বেরিয়েছে জিওয়ান বা চুন এই ধরনের ব্যবহার করলেও কিন্তু যখন জল হয়ে যাচ্ছে তখন যে ওই মানে গোরেনটা পুড়ে যাচ্ছে আমার, তারপরে কিন্তু পুকুরটা ভালোই গ্যাস হয়ে যাচ্ছে এবং তখন মাছটা উপরে চলে আসছে। তার ফলে ছোটো মাছ থাকলে পানকৌড়ির উপদ্রব, মানে পানকৌড়ি কিন্তু এটা নষ্ট করে দেয় বেশিরভাগ। আচ্ছা, তাহলে আপনি কি জানতে চাইছেন মূলত খাবার, এই তাহলে সঠিক খাবার কি দেওয়া উচিত? সঠিক খাবার আর ওই মানে শীতের সময় কীভাবে মাছটা মানে যত্ন করবেন, তাই তো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানলাম আপনার অভিজ্ঞতার কথা, সেই সঙ্গে জানতে চাওয়ার বিষয়টিও। তো এই মুহূর্তে পুকুরের ক্ষেত্রে যে প্রশ্নটি রেখেছেন, কি করণীয় শীতকালে এবং সারা বছর ধরে খাবারের ক্ষেত্রে কি দেওয়া উচিত জানবো আমরা। মূলত উনি দুটি প্রশ্ন রেখেছেন। এক নম্বর প্রশ্ন, পাঙ্গাস মাছের যে খাবার বলতে নিশ্চয়ই পরিপূরক খাবারের কথা বলতে চেয়েছেন, সেই খাবার কি হবে, এবং দ্বিতীয়ত শীতের শুরুতে যে সমস্যা আছে রোগজনিত, সেগুলোর জন্য প্রতিকার কী। পাঙ্গাসের যে পরিপূরক খাবার আমি প্রথমেই বলেছি যে পাঙ্গাস প্রথম অবস্থায় সর্বভুক, অর্থাৎ এরা যখন ছোট থাকে তখন এরা যেমন উদ্ভিদ কণা খায় সেরকম প্রাণী কণা খায়, ছোট ছোট গেড়ি গুগলি এগুলো খায়। পাঙ্গাসের যা ওজন, অর্থাৎ একটা পুকুরে যদি 1 কুইন্টাল আমরা পাঙ্গাস মাছ রাখি, তার শতকরা 4 থেকে 5 ভাগ খাবার প্রতিদিন বাইরে থেকে দেবো। অর্থাৎ এই খাবারের মধ্যে যেটা চালের কুড়ো সেটা শতকরা 50 ভাগ থাকবে, 30 ভাগ সর্ষের খোল, 10 ভাগ বাদাম খোল এবং বাকি 10 ভাগ থেকে 15 ভাগ পর্যন্ত আমরা ফিশ মিল বা শুটকি মাছের গুঁড়ো রাখতে পারি। এর সঙ্গে মাছের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমরা যে ভিটামিন বা মিনারেল মিক্সচার ব্যবহারের কথা বলি সেগুলো রাখতে বলছি, তার ফলে বৃদ্ধিটা অনেক বেশি হবে। কিন্তু মনে রাখতে হবে যে শীতের সময়ে খাবারের পরিমাণ কমাতে হবে এবং মাছের যা স্টক বা মজুদ যে মাছ তার শতকরা 4 থেকে 5 ভাগ আমরা ওজনের খাবার প্রতিদিন দেবো। দ্বিতীয় যে প্রশ্ন, অর্থাৎ শীতের দিকের যে সমস্যা আছে সেটা পাঙ্গাস যেসব পুকুরে চাষ হয় সেখানে হওয়া স্বাভাবিক। তার কারণ যেসব পুকুরে পাঙ্গাস চাষ হয় পুকুরের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা, অর্থাৎ এখানে অক্সিজেনের পরিমাণ কম থাকে। পাঙ্গাস মাছের যেটা সবথেকে সুবিধা হচ্ছে, যেসব পুকুর পচে যাচ্ছে, পুকুরের জলের পাশ দিয়ে গেলে গন্ধ ছাড়ছে, সেখানেও পাঙ্গাস মাছ চাষ করা যাবে। এবং এটাও দেখা গেছে যে যেখানে মাত্র 2 ppm অক্সিজেন আছে, অর্থাৎ 1 লিটার জলে 2 মিলিগ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে, সেখানেও কিন্তু পাঙ্গাস টিকে থাকে। এবং এটা অনেক সময় ওই জিওল মাছের মতো ব্যবহার করে, অর্থাৎ বাইরে থেকেও অক্সিজেন নিয়ে পাঙ্গাস টিকে থাকে। এই জন্যই এইসব পুকুরকে পাঙ্গাসের চাষের জন্য বেছে নেওয়া হয়েছে। কিন্তু এত শক্ত ধাতের মাছ হওয়া সত্ত্বেও শীতের সময়ে এর সমস্যা হয়, বিশেষ করে ভোরের দিকে যখন ডিও লেভেল বা অক্সিজেনটা খুব কমে যায়, পাঙ্গাস ওপরে ঝাঁকাতে থাকে। সেই সময় বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। অক্সিজেন সরবরাহর ব্যবস্থা মানে অ্যারেটারের ব্যবস্থা করতে হবে। যদি গ্রামের দিকে অ্যারেটার না থাকে, 3-4টে পাম্প সেট একসঙ্গে চালিয়ে পুকুরের জল পুকুরের মধ্যেই ফেলতে হবে এবং অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে। এছাড়া বিভিন্ন যে অক্সিজেন সরবরাহকারী রাসায়নিক পদার্থ আছে বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলো বিঘা প্রতি 250 থেকে 300 গ্রাম ব্যবহার করলে এই অক্সিজেন লেভেলটা বেড়ে যায়। আরেকটা যে সমস্যা পাঙ্গাসে হয়, যে মাছের গায়ে যে ঘা হয় বা ফুলকোগুলোতে সাদা দাগ দেখা যায়, সেটা জলের মধ্যে খুব বেশি যখন দূষণ বেড়ে যায় তখন এটা দেখা যায়। এবং যেসব পুকুরে বিশেষ করে বাড়ির জল ঢোকে, নর্দমার জল ঢোকে, সারগাদার জল ঢোকে, সেই সব পুকুরেই কিন্তু এইটা সমস্যাটা দেখা দেয়। সেক্ষেত্রে সবথেকে ভালো কাজ করে
অ্যাকোয়া হেলথ, বর্তমানে অ্যাকোয়া হেলথ নামে যে ওষুধ আছে যেটা ভারত সরকার দ্বারা স্বীকৃত, সেটা ব্যবহার করতে হবে। এটা রোদ্দুর থাকাকালীন ব্যবহার করা চলবে না, এটা বিকালের দিকে ব্যবহার করতে হবে এবং এটা কোনো ধাতু অর্থাৎ অ্যালুমিনিয়াম বা লোহার পাত্রে ব্যবহার করা চলবে না। বিঘা প্রতি 200 থেকে 250 মিলিলিটার এই ওষুধ জলের সঙ্গে মিশিয়ে পুকুরে দিলে এর যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। শীতকালে পুকুরের যত্ন নিতে কি করতে হবে এবং পাঙ্গাস মাছ থাকলে সেক্ষেত্রে খাবার সঠিক কি দেওয়া যেতে পারে জেনেছি আমরা। কথা বলবো পরবর্তী কৃষক বন্ধুর সঙ্গে। নমস্কার, আপনার নাম? আমার নাম প্রভাত ভৌমিক। আচ্ছা, কি মাছ চাষ করেছেন? আমি ফাঙাস, রুই, মিরিক, কাতলা সব চাষই করি। আচ্ছা, তো এই মুহূর্তে আপনার জানতে চাওয়ার বিষয়টি কি? আমার জানতে চাওয়ার বিষয় হলো ফাঙাস মাছ ছোটো অবস্থায় আমরা জাল টানলে কাঁটা লেগে মাছ সবই বেশিরভাগ মাছই মরে যায়। তা কীভাবে এইটা প্রতিরোধ করা যায় সেটা কল্লোর কাছে আমরা জানতে চাইছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা শুনলাম, জানবো এর উত্তর কি হতে পারে সে কথা। উনি যে প্রশ্নটা রেখেছেন, অর্থাৎ পাঙ্গাস যখন খুব ছোট অবস্থায় থাকে তাহলে জাল টানার পরে দেখা যাচ্ছে যে কাঁটা লেগে পাঙ্গাসগুলো মারা যাচ্ছে। এখন উনি যেটা বলতে চেয়েছেন, পাঙ্গাসের আলাদা করে কোনো কাঁটা নেই, কিন্তু পাঙ্গাসের যে দাঁড়া আছে ছোট অবস্থায় এগুলো খুব ভঙ্গুর থাকে এবং দেখা যায় যে জালের সঙ্গে ঘষা লেগে এই দাঁড়াগুলো ভেঙে যাচ্ছে এবং তার ফলে এইখান থেকে ওই মাছটা ঘায়েল হয় এবং সেখান থেকে মাছগুলো আস্তে আস্তে কিন্তু মারা যায়। এর যে প্রথম ব্যবস্থা, এর কোনো প্রতিষেধকের ব্যাপার নেই, তার কারণ এটা আমাদের পরিচালনগত ত্রুটি। প্রথম যে ব্যবস্থা সেটা বলবো যে পুকুরে যদি পাঙ্গাস ছোট থাকে নাইলনের জাল ব্যবহার করবেন না। নাইলনের জাল ব্যবহারটা বন্ধ করে সেক্ষেত্রে সুতোর জাল ব্যবহার করতে হবে এবং সুতোর জাল ব্যবহার করলে এই যে কাঁটা ভেঙে গিয়ে মাছগুলো যে মারা যায় এর যে হার সেটা কমবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রথম অবস্থাতে কিন্তু পাঙ্গাসকে খুব বেশি চাপে রাখবেন না, আস্তে আস্তে এর একটু বড় হয়ে গেলে এর চাপটা বাড়াতে হবে। আমরা যদি একক পাঙ্গাস চাষ করি, অর্থাৎ একটা পুকুরে কেবলমাত্র পাঙ্গাস রাখি, তাহলে বিঘাতে 1500 থেকে 2000-এর বেশি পাঙ্গাসের চারা ছাড়া উচিত নয় এবং এই পাঙ্গাসের চারার যে সাইজ সেটা অতি অবশ্যই 3 থেকে 4 ইঞ্চির মধ্যে রাখতে হবে। আর আমরা যদি মিশ্র চাষ করি সেক্ষেত্রে পাঙ্গাসটা ছোট রাখবো এবং অন্যান্য মাছগুলো বড় অবস্থায় রাখবো, অর্থাৎ যাতে করে ছোট পাঙ্গাস বড় মাছকে আক্রমণ না করতে পারে। যেহেতু ছোট অবস্থায় পাঙ্গাস একটু আমিষ ভোজনের দিকে বেশি নজর থাকে এবং এরা শামুক, গেড়ি, গুগলি খায়, এই জন্য অন্যান্য মাছ যদি ছোট থাকে তাহলে তাদেরকেও আক্রমণ করে এবং অন্যান্য মাছগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষেত্রে ছোট অবস্থায় পাঙ্গাস ছাড়তে হবে এবং অন্যান্য মাছের চারা 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি সাইজের ছাড়তে হবে, যাতে করে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। कोई चेहरा है कोमल कली का, रूप कोई सलोनी परी का, इनसे सीखा सबक जिंदगी का, बेटियां तो है लम्हा खुशी का। ये अगर हैं तो रोशन जहां है, ये ज़मीनें हैं और आसमां है वजूद इनसे ही आदमी का, बेटियां तो है लम्हा खुशी का। हमने रब को तो देखा नहीं पर नूर ये है खुदा का ज़मीं पर, एक एहसास है रोशनी का, बेटियां तो है लम्हा खुशी का। इनसे इनकी अदाएं न छीनो, इनसे इनकी सदाएं न छीनो, हक इन्हें भी तो है जिंदगी का, बेटियां तो है लम्हा खुशी का, बेटियां तो है लम्हा खुशी का। আমরা রয়েছি বীরভূম জেলার নানুর ব্লকের কড়েয়া গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই আরও বেশ কয়েকজন মৎস্য চাষী বন্ধু, কথা বলবো তাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম প্রদীপ ভৌমিক। কি মাছ চাষ করেছেন? আমি ফ্যাঙাস প্লাস রুই, মৃগেল, কাতলা এগুলো চাষ করি। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে ফ্যাঙাসটা তো পচা পুকুরে হয়, আমি যে পরিষ্কার পুকুরে ফ্যাঙাস প্লাস ওই যে এখন যে রূপচাঁদ
কিছু আবার নতুন নতুন যে মাছগুলো উঠেছে সেই সবগুলো চাষ করব একসাথে পরিষ্কার পুকুরে, তাহলে কিভাবে করা যায় এবং ফ্যাঙাস মাছের খাবারটা কি দেবো, আর ওই সব মাছের রূপচাঁদ, মৃগেল, রুই এইগুলো কি খাবার দেবো, এটা আমি জানতে চাই। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নর কথা আমরা শুনলাম যে কি জানতে চাওয়ার বিষয়টি। আমরা জানবো যে সত্যি সত্যি একটা পুকুরে কিভাবে চাষ করা যায় বা আদৌ যায় কিনা বিশেষজ্ঞের কাছ থেকে। ও মা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। উনি যে প্রশ্নটা রেখেছেন যে পাঙ্গাসের সঙ্গে অন্যান্য মাছের চাষের কথা বলতে চেয়েছেন, বিশেষ করে পাঙ্গাসের সঙ্গে রূপচাঁদা, যেটাকে আমরা সাধারণভাবে পাকুও বলে থাকি, সেটা চাষ করা যায় কিনা এবং তার সঙ্গে আমরা অন্যান্য যদি মাছ রাখি তাহলে কিভাবে তার পরিচালনা করব এবং কি খাবার দেবো। প্রথমেই বলে রাখি, পাঙ্গাস এবং রূপচাঁদা এই দুটো আমরা একসঙ্গে চাষ করতে পারি, আমাদের অসুবিধা কিছু নেই। রূপচাঁদা যে মাছটা, এটা ওই পাঙ্গাসের মতো এদের অভ্যাস। এরা কলম ফিডার, এরা মাঝখান থেকে খায়, আবার বটম ফিডার তলা থেকেও খায়। এবং দেখা যাচ্ছে যে রূপচাঁদা মাছটা শেষের দিকে এরা কিন্তু ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে, একই ধরনের খাবার খাচ্ছে। তার ফলে এই একটা জায়গাতে খানিকটা অসুবিধা থাকে যে দুটো মাছই বড় হয়ে যাবার পরে এদের খাদ্যাভ্যাস একই ধরনের হয়। তার ফলে আমাদের বাইরে থেকে যে সরবরাহ করা খাবারটা সেটার পরিমাণ বাড়াতে হবে। সাধারণভাবে আমরা যদি একটা পুকুরে রূপচাঁদা রাখি তো তাহলে আমরা বাড়ির যে সবজি আমরা ফেলে দিই, সবজি কাটার পরে যে খোলা ফেলে দিই, সেগুলোকে যদি অল্প করে সেদ্ধ করে নিই, তার সঙ্গে নষ্ট হয়ে যাওয়া পোকা, ছোলা বা মটর এইগুলো, অথবা কলমির যে ছোট ছোট ডাঁটাগুলো, এর যে সবুজ অংশগুলো, এগুলোকে যদি আমরা অর্ধসেদ্ধ করি, অর্ধসেদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে এগুলোকে নিয়ে পুকুরের 3-4টে জায়গাতে যদি নামিয়ে রাখি, অথবা একটা নেটের মধ্যে এই অর্ধসেদ্ধ খাবারগুলোকে 3-4টে জায়গাতে ঝুলিয়ে দিই, অর্থাৎ থলির মধ্যে দিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে রূপচাঁদা বা পাকু তার বৃদ্ধিটা ভালো হয়। মানে এদের এই ধরনের খাবারগুলো খুব উপাদেয় এদের কাছে আর কি। তার ফলে এদের বৃদ্ধিটা ভালো হয়। এবং পাঙ্গাস যেটা, এটা যেহেতু বেশি খায়, বটম ফিডার, এদের বৃদ্ধি সবসময়ই হবে। এবং তার সঙ্গে আমরা যদি রুই মাছ রাখি বা কাতলা মাছ রাখি, একসঙ্গে মিশিয়ে রাখি, তাহলে সেটা খেয়াল রাখতে হবে যে মৃগেল মাছটা কিন্তু আমরা রাখবো না। তার কারণ এই মৃগেল মাছটা কিন্তু একদম তলাতে থাকে বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠে না, এবং দেখা যাচ্ছে যে এইসব পুকুরে মৃগেল মাছের বৃদ্ধিটা একদমই ঘটছে না। সাধারণভাবে যদি আমরা মিশ্র চাষ করি, যেখানে আমরা রূপচাঁদা রাখছি, আমরা পাঙ্গাস রাখছি, তার সঙ্গে কাতলা, রুই রাখছি, সেক্ষেত্রে বাইরে থেকে পরিপূরক খাবারের পরিমাণ হবে 5%। অর্থাৎ যদি পুকুরে 1 কুইন্টাল মাছ থাকে তাহলে অতি অবশ্যই প্রতিদিন 5 কেজি করে খাবার বাইরে থেকে সরবরাহ করতে হবে। এবং তার সঙ্গে আমরা যে নিয়মিত জাল টানা এবং চুন দেয়া, এই দুটো জিনিসকে আমাদের দিকে নজর দিতে হবে। বিশেষ করে যদি পাকু বা রূপচাঁদার দিকে আপনার প্রোডাকশান বা উৎপাদনের দিকে বেশি নজর দিতে হয়, তাহলে এই অর্ধসেদ্ধ খাবারটা অতি অবশ্যই পুকুরে সরবরাহ করতে হবে, এটার দিকে খেয়াল রাখতে হবে। কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে, জানবো তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? অমলেন্দু ভৌমিক। আচ্ছা, কি জানতে চাইছেন? চাইছি যে পাঙ্গাস ছাড়া অন্য অন্য রুই, কাতলা, মৃগ যেসব মাছগুলো আছে, ওদের কেন এই শীতকালে বেশিরভাগ ঘা ফোটটা আসে? আচ্ছা আচ্ছা, মানে আসছে, সেটার প্রতিকারও নিশ্চয়ই জানতে চাই। হ্যাঁ, সেটা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা,
অনেক ধন্যবাদ। অর্থাৎ এই সময় কেন রোগ দেখা যায় মাছের ক্ষেত্রে, সাধারণ যে সমস্ত মাছগুলো চাষ হয়, এবং অবশ্যই তার সঙ্গে প্রতিকার জানবো আমরা। উনি যে প্রশ্নটা রেখেছেন মূলত শীতের সময়ে মাছের যে রোগের প্রকোপ তার উপরে, অর্থাৎ শীতের সময় রোগের প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে। শীতে জলের তাপমাত্রা কমে এবং পরিবেশের তাপমাত্রা কমে, এবং এই সময় আমরা যে ভুলটা করি যে আমরা চাই যে গ্রীষ্মের দিকে যে মাছের যে বৃদ্ধি হয় সেই বৃদ্ধিটা যেন শীতকালেও হয়, এবং আমরা একই খাবার পরিমাণটা দিয়ে ফেলি। প্রথমেই বলে রাখি যে শীতে খাবারের পরিমাণ খুব কম হবে, দরকার হলে খাবারের পরিমাণ খাবার দেওয়ার পুরোপুরি বন্ধ রাখতে হবে। এবং এই সময়ে মাছের যে জৈবিক ক্রিয়ার হার সেগুলো কমে যায়। বাইরে থেকে যদি খাবারের পরিমাণটা আমরা সমহারে দিতে থাকি, সেই খাবারটা পুকুরের তলায় যায়, পচে যায়, এবং সেখান থেকে বিভিন্ন গ্যাস তৈরি হয়। সেই গ্যাস থেকে মাছের বিভিন্ন রকম রোগ জীবাণুর প্রাদুর্ভাব হয়। প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে যে শীতের শুরুতে যেন জলের পিএইচ 7.5 এটা আমরা রাখতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং প্রয়োজনে পুকুরে চুন আগের দিনে ভিজিয়ে দিতে হবে, এবং শীতের প্রথমেই জাল দিয়ে দেখতে হবে যে মাছের গায়ে যে ঘা অর্থাৎ লাল ছোপ ছোপ দাগ সেটা আসছে কিনা, যেটা সবথেকে বেশি সমস্যা করে আলসারেটিভ ডিজিজ সিনড্রোম, ইউএসডি আমরা সাধারণভাবে বলে থাকি। এই রোগটা শীতে বেশি হয়, এবং পচা পুকুরে, যেসব পুকুরে অক্সিজেনের লেভেল কম বা অক্সিজেনের পরিমাণ কম থাকে সেখানে বেশি হয়। যদি আমরা নিয়মিত চুন দিই তাহলে কিন্তু এই রোগটা কম হয়। আর রোগটা যদি এসেই যায়, প্রথম অবস্থায় পুকুরে অতি অবশ্যই যদি ছোট মাছ থাকে তাহলে আমরা হাইটেক পাউডার জাতীয় যে ওষুধ সেটা ব্যবহার করতে পারি। এটা 1 টন যদি মাছ অর্থাৎ 10 কুইন্টাল মাছ যদি একটা পুকুরে মজুদ থাকে তাহলে 100 গ্রাম এই ওষুধটা আমরা ব্যবহার করি 3 দিনে, অর্থাৎ একদিন ছাড়া ছাড়া 3 ভাগে ভাগ করে প্রতিদিন 5 কিলো সর্ষের খোলের সঙ্গে 33 গ্রাম ওষুধ, এটা গুঁড়ো ওষুধ, এটা মিশিয়ে পুকুরের জলের মধ্যে ছড়াতে হবে। এটা একদিন ছাড়া ছাড়া এটা করলে সাধারণভাবে প্রথম অবস্থাতেই মাছের কিন্তু প্রতিরোধক একটা শক্তি জমে যায় এবং রোগটার প্রাদুর্ভাব দেখা দেয় না। কিন্তু রোগ যদি এসে যায় সেক্ষেত্রে আমরা অতি অবশ্যই আমরা অ্যাকোয়া হেলথ ব্যবহার করব এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেয়, এটা আমরা দেখেছি। অ্যাকোয়া হেলথ আমরা সর্বাধিক 200 থেকে 250 ml প্রতি বিঘাতে ব্যবহার করতে পারি, এবং এটা আগেও বলেছি এটা কোনো ধাতুর পাত্রে ব্যবহার করা যাবে না, এটা প্লাস্টিকের কন্টেনারে বা প্লাস্টিকের বালতি মগ নিয়ে ব্যবহার করতে হবে, এবং সূর্যের আলোতে ব্যবহার না করে বিকালের দিকে এই ওষুধটা ব্যবহার করলে সবথেকে ভালো ফল পাওয়া যায়। আমরা কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে, জানবো তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? বিমান দাস। কি মাছ চাষ করেছেন? আমি ফ্যাঙাস মাছ চাষ করেছিলাম অল্প, আর তার সাথে রুই, মৃগেল, কাতলা সব রকমই চাষ করেছি, কিন্তু ফ্যাঙাস মাছটা এক পিসও টিকলো না। তার কারণ কি? একসাথে সব মাছ চাষ হ্যাঁ, করছেন? এইটা ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি যে আমি এর কারণ কীভাবে চাষ করা যাবে এই পদ্ধতিতে সব কিছুই যেন টিকে যায়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমরা জানবো যে একই সাথে সব মাছ চাষ করলেও পাঙ্গাস মাছ কী করে বাঁচানো যায় এবং ভালোভাবে সে চাষ হয়। সে সঙ্গে আরও একটি বিষয় যেটা বিশেষজ্ঞের কাছ থেকে আমরা জানতে চাইবো যে পাঙ্গাস মাছ চাষ করে তার অর্থনৈতিক লাভজনক দিকটি ঠিক কতটা, কেন আগ্রহী হবেন কৃষক বন্ধুরা, সে কথাও আমরা জানবো। প্রথম কথা বলে রাখি যে পাঙ্গাসটাকেই বাঁচানো সবথেকে সোজা, তার কারণ রুই, মৃগেল, কাতলা এদের তুলনায় পাঙ্গাস কিন্তু সবথেকে শক্ত ধাতের মাছ। এখন আপনি যে পুকুরে মাছটা ফেলেছিলেন যদি সেই পুকুরে গ্যাস বেশি তৈরি হয়, অনেক ক্ষেত্রেই আমরা পাঙ্গাসটাকে এমন পুকুরে ফেলি যেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাচ্ছে অথবা হাইড্রোজেন সালফাইড জাতীয় গ্যাস তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ পচা পুকুর, সারগাদার জল ঢুকছে। ছোট অবস্থায় পাঙ্গাস মাছটা কিন্তু এই গ্যাসগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারে না। অর্থাৎ আপনাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে পুকুরে পাঙ্গাসটা ছাড়ার আগে পুকুরে একবার চুন দেন এবং জাল টেনে দেন।
যাতে করে পুকুরের মধ্যে যদি গ্যাস জমে থাকে, বিশেষ করে নাইট্রোজেন জাতীয় যে গ্যাসগুলো তৈরি হয় পচা পুকুরে, তাহলে কিন্তু পাঙ্গাসকে ছোট অবস্থাতে টেকানো খুব মুশকিল। চারাটা ছাড়ার আগে পটাশ পারম্যাঙ্গানেটের জলে ওটাকে একবার স্নান করিয়ে নেন, অর্থাৎ 1 হাঁড়ি জলের মধ্যে 14 থেকে 15 লিটার জলে আমরা যদি 1 গ্রাম থেকে 1.5 গ্রাম পটাশ পারম্যাঙ্গানেট দিয়ে তার মধ্যে এই পাঙ্গাসের চারাগুলো ফেলে 1 থেকে 1.5 মিনিট রেখে পুকুরের মধ্যে ছাড়ি, তাহলে যদি এই চারার মধ্যে যদি কোনো রোগ থেকে থাকে তাহলে প্রথমেই সেটা বিনাশ করা সম্ভব, এবং তারপরে সেটা পুকুরে ছাড়ুন, তাহলে রোগের প্রাদুর্ভাবটা কম হবে। এবং অতি অবশ্যই যেখানে গ্যাসের প্রাদুর্ভাব আছে সেখানে আগে চুন দিয়ে জাল টেনে গ্যাসটা বের করে দিয়ে আমরা পাঙ্গাসটা ছাড়ব। যেখানে আরও বেশি গ্যাস আপনার মনে হচ্ছে যেখানে বেশি গ্যাস হবেই, সেক্ষেত্রে অতি অবশ্যই সেখানে জিওলাইট জাতীয় যে রাসায়নিক সেটা ব্যবহার করে মাছ ছাড়ার 3 দিন আগে ব্যবহার করে তারপরে মাছটা ছাড়ুন, তার ফলে গ্যাসটা বেরিয়ে যায়। আমরা এতক্ষণ বীরভূম জেলার নানুর ব্লকের অন্তর্গত কড়েয়া গ্রামের মৎস্য চাষি বন্ধুদের সঙ্গে কথা বলে জানলাম তাদের সারা বছরের মাছ চাষের কথা, এবং মাছ চাষ করতে গিয়ে যে নানান রকমের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তারা, সেসব কথাও আমরা তাদের মুখ থেকে শুনেছি। সেই সঙ্গে জেনেছি নানান সমস্যার কথাও। সেই সব সমস্যার সমাধানের উপায় জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন সেই অভিজ্ঞতার কথা, এবং ধন্যবাদ জানাই বিশেষজ্ঞকেও। তিনিও অত্যন্ত সহজ সুন্দরভাবে জানিয়েছেন নানান রকম মাছ চাষের ক্ষেত্রে যে ধরনের যত্ন পরিচর্যার প্রয়োজন সেই কথাগুলি। আমরা আশা করব আপনারা যারা মাছ চাষে আগ্রহ রাখেন তারা প্রত্যেকেই আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-555 যোগাযোগ করুন। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষান কল সেন্টার। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।